দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের কথা চিন্তা করে দেখো ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে আজকে গুরুত্বপূর্ণ আরেকটি সেট নিয়ে আসলাম, সেটি হলো ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ উত্তর সহ তোমরা দেখে নাও। এটি কিন্তু রয়েছে ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের পেজ নাম্বার J9, সেট নাম্বার কিন্তু দেখো তোমরা দেখতেই পারছো 6। তো সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ থাকছে উত্তর সহ এই ভিডিওতে, চলো একবার দেখে নেওয়া যাক। আর সেই সঙ্গে সঙ্গে বিগত পেজগুলো তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। ওকে, তো ডেসক্রিপশন লিংক থেকে বাকি পেজগুলো তোমরা কিন্তু দেখে এসো। তো এই মুহূর্তে চলছে তোমাদের ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের ইভিএস, দেখো তোমাদের সেট নাম্বার 6 এমসিকিউ এসিকিউ উত্তর। চলো চলো দেখে নেওয়া যাক। চলো আমি চলছি তোমাদের সঙ্গে সঙ্গে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা চলো। দেখো J9, তো এই J9 এর মধ্যে প্রথমেই রয়েছে দেখো প্রত্যেকটি এমসিকিউ হোক আর এসিকিউ হোক, প্রত্যেকটি উত্তর কিন্তু আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব এবং সঠিক উত্তর, সেই সঙ্গে সঙ্গে রিলেটেড দু একটা কোশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। চলো, রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো প্রথমেই রয়েছে গ্রিন ডেটা বুক বা গ্রিন ডাটা বুক। এর তথ্য হলো কি, দেখো এর তথ্যগুলি হলো দেখো সবুজ বর্ণের ফল সংক্রান্ত, দিতে আছে খাদ্য বিষয়ক তথ্য সংক্রান্ত, এটাও হবে না, এটাও হবে না। তারপরে পরিবেশ সংক্রান্ত, এটাও হবে না, তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিপন্ন গাছপালা সংক্রান্ত, তোমরা জানো রেড ডেটা বুক IUCN দ্বারা কিন্তু কি হয় লিপিবদ্ধ থাকে, এটি একটি সংস্থা, ঠিক আছে। বিভিন্ন বিপন্ন প্রাণীগুলো বা উদ্ভিদগুলো এই কোম্পানি কি করে বলতো, লিপিবদ্ধ করে বা সংবদ্ধ করে, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 2 স্তন্যপায়ী প্রজাতির সংখ্যার নিরিখে ভারতের স্থান বর্তমানে বিশ্বে কত, রয়েছে কিন্তু অষ্টম স্থানে, ঠিক আছে, অষ্টম স্থানে। এরপরে অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 3-এ রয়েছে দেখো ফাইকাস রিলিজিওয়াস রিলিজিওসা। দেখো এটি কোন গাছের বিজ্ঞানসম্মত নাম, উত্তর কিন্তু হবে অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে দ্বীপমণ্ডল সংরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করা হয় কত সালে, উত্তর কিন্তু হবে 1989 সালে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের যাদের হয়ে গেছে তোমরা তারপরও আমি বলবো একবার করে আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নাও, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, দেখবে তোমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে যাবে, আর কোনো টেনশন করতে হবে না। এবারে আশা করি তোমাদের ইভিএস কোশ্চেনটি খুব সহজ হবে। এবার তোমাদের সিলেবাস কিন্তু লাস্ট সিলেবাস, আশা করি তোমরা কোনো টেনশন করবে না, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের রয়েছে 5-এ বলা হয়েছে ভারতের পরিবেশ সম্পদগুলিতে রক্ষা করার জন্য 2003 খ্রিস্টাব্দে চালু হয় কি, উত্তর কিন্তু হবে দেখো ভারতের পরিবেশের সম্পদগুলিকে রক্ষার জন্য 2003 সালে জীববৈচিত্র্য আইন, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, জীববৈচিত্র্য আইন 2003 সালে। এরপরে রয়েছে তোমাদের দেখো 6 পিএইচ মানে পডিয়াস হাইড্রোজেন, এই পিএইচ এর ভিত্তিতে পানীয় জল এবং অপর যে কোনো প্রাকৃতিক উপাদানের মান নির্ধারিত হয়, তাহলে কি, তাহলে কিন্তু দেখো বিশেষ করে মৃত্তিকা, ঠিক আছে, মৃত্তিকার পিএইচ এর মান, মৃত্তিকা অম্লতা না মৃত্তিকা ক্ষারকীয়তা না মৃত্তিকা নিরপেক্ষ বা প্রশমিত, সেগুলো কিন্তু পিএইচ এর সাহায্যে জানা যায়। এরপরে রয়েছে তোমাদের সাথে ভারতের গঙ্গা ও যমুনা জল দেখো দূষণ মুক্ত করার প্রকল্প গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে গ্যাপ, এটাকে সংক্ষেপে বলে জিএপি, গ্যাপ গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো কোন পরিকল্পনা এটা হয়, উত্তর কিন্তু হবে অষ্টম যোজনা বা অষ্টম পরিকল্পনায় কিন্তু এটা গৃহীত হয়। ওকে, এরপরে রয়েছে মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8-এ রয়েছে দেখো রাষ্ট্রসংঘের উদ্যোগে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের হার কমানোর লক্ষ্যে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়, দেখো 1997 সাল, এটি কিন্তু জাপানে, এটা কিন্তু উত্তর হবে জাপান মাথায় রাখবি। জাপান কিন্তু কিয়োটো প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয় গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস তার কমানোর জন্য জাপানের কিয়োটো শহরে এই চুক্তিটি হয় 1997 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সম্পূর্ণ সাজেশন তোমাদের 4টি অধ্যায়ের মধ্যে এমসিকিউ এসিকিউ এবং বড় কোশ্চেন যেগুলো পরীক্ষা আসবে সেগুলো ভিভিআই ট্রিপল স্টার দিয়ে রয়েছে, তোমরা যারা নেবে পিডিএফ 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর সেই সঙ্গে তোমরা কিন্তু এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে এবিটিএ আর রয়েছে তোমাদের ডাব্লিউবিএইচ অ্যান্ড ডাব্লিউবিএইচ এই টেস্ট পেপার সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবা। মানে তোমরা যারা টেস্ট পেপার আর কি মানে যারা আমার সাজেশন নেবে তারাই কিন্তু এই এবিটিএ এবং ডাব্লিউবিএসসি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তো চলো দেখে নাও যাক, পরে কোশ্চেন রয়েছে
তার জন্য কিন্তু পেমেন্ট করতে হবে, বলে দিলাম 165 যারা নেবে তারাই কিন্তু আমাকে তোমরা এই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে 165 কিন্তু। এরপরে চলো রয়েছে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত কি। দেখো উত্তর কিন্তু হবে বহমানতা রয়েছে, তারপর নির্ভরযোগ্যতা রয়েছে, সহনযোগ্যতা রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে। তার মানে উত্তর কিন্তু হবে সহনযোগ্যতা। অপশন কিন্তু দেখো, অপশন কিন্তু তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের। তো এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের পরের কোশ্চেন রয়েছে সৌর মূলধন। দেখো 10-এ রয়েছে, দেখো সৌর মূলধন কি। দেখো সৌর মূলধন এক ধরনের কিন্তু সৌর শক্তি। ঠিক আছে, সৌর শক্তি অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আর আর বাকিগুলো কিন্তু পার্থিব মূলধন। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 পরিবেশের সুস্থ রাখবার সমস্ত খরচ বহন করে। দেখো পরিবেশের সুস্থ রাখবার সমস্ত ক্ষমতা বহন করে দূষণকারী স্বয়ং বা দূষণকারী যে সংস্থা রয়েছে সেটা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12 সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের দেখো ভূমিকা কি থাকবে। প্রতিযোগিতামূলক ভূমিকা থাকবে, এটা হবে না। পরিপূরক ভূমিকা থাকবে, সামান্য ভূমিকা থাকবে, এটা হবে না। কোনো ভূমিকা থাকবে না। উত্তর হবে কিন্তু আহ প্রতি প্রতি পরিপূরক ভূমিকা। এই পরিপূরক ভূমিকা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সুস্থায়ী বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, বহুতা উন্নয়নের জন্য। এরপরে রয়েছে তোমাদের 13 সব থেকে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতি কি। উত্তর কিন্তু হবে ঝুম চাষ। তোমরা জানো এই ঝুম চাষ এক ধরনের আদিম কৃষি পদ্ধতি, যেটি পার্বত্য অঞ্চলে হয় কিংবা মালভূমি অঞ্চলে হয়। জঙ্গল পুড়িয়ে গাছ কেটে 2-3 বছর চাষ করার পর একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় চাষ করা হয় তখন সেটি কিন্তু ঝুম চাষ। আর এই ঝুম চাষ দেখো বাংলাদেশে আমাদের উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারে কিন্তু ঝুম চাষ বলা হয়। তারপরে আমাদের কেরালায় পোনাম বলা হয়, তারপরে উড়িষ্যায় বলা হয় পড়ু। ঠিক আছে, উড়িষ্যায় পড়ু। তারপরে রয়েছে শ্রীলঙ্কায় চেনা, মধ্য আমেরিকায় মেলপা, দক্ষিণ আফ্রিকায় ফ্যাং। ঠিক আছে, ইন্দোনেশিয়া হুমা। এগুলো এক এক দেশে এক এক রকম নামে পরিচিত, কিন্তু ব্যাপারটি যেটি বললাম সেটি একই, সেম। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 প্রতি বছর পৃথিবীতে যে পরিমাণ জমি মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে এবং বিষাক্ত কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার পরিমাণ কত। উত্তর কিন্তু হবে 40 লক্ষ হেক্টর। 40 লক্ষ হেক্টর। তবে এই কোশ্চেন কিন্তু মাঝে মাঝে আপ ডাউন করতে পারে। এই কোশ্চেনের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের উত্তর কিন্তু মাঝে মাঝে আপ ডাউন করতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের মানে বিভিন্ন ডেটা থাকতে পারে। এরপরে রয়েছে দেখো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন সংযুক্তিকরণে বিশেষ গুণ লক্ষ্য করা যায় সেটি কি। সেটি অবশ্যই হবে রাইজোবিয়াম। অবশ্যই ডি অপশন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 16 দেখো অধিক চাহিদাযুক্ত একই ফসল বারবার জমিতে ফলালে কি হয়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় না, আর জমির উর্বরতা শক্তি কিন্তু কমে যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের, দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের আর সাথে 17তে রয়েছে কি। দেখো একই জমিতে বছরে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন শস্যের যখন চাষ করা হয় সেই চাষের পদ্ধতিকে কি বলে। সেই চাষের পদ্ধতিকে কিন্তু বলা হয় কি কৃষি, শস্যাবর্তন কৃষি, মানে ক্রপ রোটেশন। অর্থাৎ একই জমিতে যখন বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয় তখন তাকে ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি বলে। এই ধরনের কৃষিতে জমির উর্বরতা শক্তি বজায় থাকে এবং সেই সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তির সঙ্গে মৃত্তিকা ক্ষয় কিন্তু রোধ পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বলা হয়েছে NCEP। এর পুরো কথাটি কি। দেখো এর পুরো কথাটি কিন্তু হবে, আমি বলে দিচ্ছি দেখো ন্যাশনাল দেখো সেন্টার, আমি এখানে লিখে দিচ্ছি দেখো CEN সেন্টার, TERS সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো জানি না এখানে সব জায়গায় কমিটি কেন করলো, যাই হোক কমিটি ও সংস্থা আর সেন্টার একটা কেন্দ্র। ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19-এ বলা হয়েছে অম্ল বৃষ্টি মানে আম্রবৃষ্টি, যেটাকে এক্সট্রিমলি সরি অম্ল বৃষ্টি মানে অ্যাসিড রেইন। এই অ্যাসিড রেইন বা অ্যাসিড রেইনের প্রধান কারণ বায়ু দূষণের সালফার এবং তার সঙ্গে রয়েছে নাইট্রোজেন অক্সাইড, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20-তে রয়েছে কন্ট্রোল ফার্মিং। কন্ট্রোল মানে কি বলেছিলাম, মানে কি বলবো, সমোন্নতি কৃষি। এর বাংলা হলো সমোন্নতি কৃষি, দেখা যায় পার্বত্য অঞ্চলে। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ বলা হয়েছে মানুষের পুনর্ব্যবহারযোগ্য সম্পদের উদাহরণ কি। পুনর্ব্যবহারযোগ্য মানে কি, যে সমস্ত সম্পদ একবার ব্যবহার করলেও পুনরায় তাকে তোমরা ব্যবহার করতে পারবে, মানে পরিবেশে কোনো ক্ষতি হবে না।
দূষণ হবে না। অর্থাৎ যে সমস্ত সম্পদ একবার ব্যবহার করার পর পুনরায় তাকে বারবার ব্যবহার করা যায়, যেটি পরিবেশ দূষণ করে না, তাকে বলা হয় পুনর্ব্যবহারযোগ্য সম্পদ। যেমন বলতে পারো বনজ সম্পদ, যেমন বলতে পারো মৎস্য সম্পদ, এগুলো কিন্তু পুনর্ব্যবহারযোগ্য। তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22 বলা হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত চত্বরে কত মিটার স্থানকে শান্ত এলাকা হিসেবে ধরা হয়? উত্তর কিন্তু হবে 100 মিটার। 100 মিটার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাকে দেখো তোমাদের 23, পানীয় জলে ক্লোরাইডের লবণের গ্রহণযোগ্য মাত্রা কত? উত্তর কিন্তু হবে 250 মিলিগ্রাম পার লিটার, মানে প্রত্যেক লিটারে কিন্তু 250 মিলিগ্রাম থাকবে। এরপরে এটি কিন্তু গ্রহণযোগ্য মাত্রা। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, এক্স সিটু কনজারভেশনের একটি উদাহরণ কি? এক্স সিটু মানে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ, এই বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ এখানে রয়েছে সিড ব্যাংক রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, চিড়িয়াখানা রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এক্স সিটু কনজারভেশন উদাহরণ। তার মানে বোঝা গেল এক্স সিটু কনজারভেশনের একটি উদাহরণ কি? এখানে সিড ব্যাংক বলেছে, বাকি দুটি কিন্তু বলে দিলাম, বোটানিক্যাল গার্ডেন আর রয়েছে আলিপুর চিড়িয়াখানা। এগুলো কিন্তু সবই এক্স সিটু বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ। ওকে, চলো দেখে নেওয়া যাক তোমাদের এসএ কিউ। আমি সম্পূর্ণ তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। এসএ কিউ শর্ট আনসার কোয়েশ্চেন। এই শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে প্রথমে রয়েছে পৃথিবীর সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? চলো দেখে নিচ্ছি। রয়েছে তোমাদের J9 সলভ সম্পূর্ণ দেখে নাও। আর যারা পিডিএফ নেবে তারা কিন্তু 7890404016 এই নম্বরে যোগাযোগ করবে। সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে, সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, ভিবিআই পেয়ে যাবে, ট্রিপল স্টার পেয়ে যাবে, আর সঙ্গে তোমাদের ডবল স্টারও থাকবে। ঠিক আছে, আর সঙ্গে তোমরা এবিটিএ টেস্ট পেপার এবং WBIS এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তবে তোমাদের কিন্তু পকেট থেকে 165 পেমেন্ট করতে হবে। চলো দেখে নাও যাক। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর সংরক্ষণ দিবস পালিত হয় কবে? দেখো 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কিন্তু পালন করা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে ভারতবর্ষের ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কোন খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1975 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের IUCN এর সম্পূর্ণ নাম কি? দেখো আইতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এরকম পিডিএফ পাবে। দেখো ফ্রন্ট পেজ, বুঝতেই পারছো 1.5 থেকে 2 মাস বসে কিন্তু তোমাদের এই পিডিএফ, হ্যাঁ এই পিডিএফ তৈরি করেছি তোমাদের কথা চিন্তা করে, 2025 সালের কথা চিন্তা করে। থাকছে তোমাদের, তোমরা জানো তোমাদের কিন্তু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকছে, তোমাদের এসএকিউ, সঙ্গে তোমাদের এসএকিউ থাকছে আলাদা করে। ঠিক আছে, আর সঙ্গে তোমাদের থাকছে ব্রড কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ, এবং এখানে রয়েছে ট্রিপল স্টার, আর সঙ্গে রয়েছে ভিবিআই। কোন কোশ্চেনটি আসবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে, তবে পয়েন্ট আকারে সহজ সরল ভাবে তোমাদের লিখে দিয়েছি এই পিডিএফ এর মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম কি? দেখো বলা যায় বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম হলো আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেন। ওকে, এটি কিন্তু শিবপুর কিন্তু হাওড়ায় রয়েছে। তো দেখো তোমাদের এইচএস এনভায়রনমেন্টাল স্টাডিজ লাস্ট মিনিট সাজেশন 2025 পিডিএফ, এবিটিএ WBIS টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের কাজে লাগবে। চলো রয়েছে গ্রিন মাফলার কি বলতো? দেখো আমি বলে দিচ্ছি, শব্দ দূষণ কমানোর জন্য দেখো কোনো শহর রয়েছে, কোনো নগর রয়েছে, ওই শহর বা নগরের মধ্য দিয়ে যখন কোনো গাড়ি ঘোড়া যাবে, কোনো যানবাহন চলাচল করবে, তখন প্রচুর পরিমাণে শব্দ দূষণ হবে। ওই শব্দ দূষণ কমানোর জন্য গাছের রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেওয়া হয়। ওই গাছ লাগানোর ফলে শব্দ দূষণ অনেকটা কমে যায়, তখন একে বলা হয় গ্রিন মাফলার। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরালায়। এই সাইলেন্ট ভ্যালির সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তির নাম কি? উত্তর কিন্তু রয়েছে দেখো সুগতা কুমারী, তারপর রয়েছে মাধবপা গাডগিল, তারপরে রয়েছে দেখো সেলিম আলী, অধ্যাপক দেখো MK প্রসাদ, এরা। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালির সঙ্গে যুক্ত। তোমরা জানো সাইলেন্ট ভ্যালি কিন্তু একটি ভারতবর্ষের মধ্যে 4টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে, মানে উষ্মা মণ্ডলের মধ্যে প্রধান ভারতবর্ষের সব থেকে বেশি জীববৈচিত্র্য হটস্পট দেখা যায়, মানে উষ্মা মণ্ডল দেখা যায় কোথায়? সাইলেন্ট ভ্যালি বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বা কেরালায়। এরপরে রয়েছে দেখো কার্বন ট্যাক্স। এই কার্বন ট্যাক্স তোমরা জানো, কার্বন ট্যাক্স হলো কার্বন ডাই অক্সাইড দেখো নিঃসরণের উপর আরোপিত একটি কর মানে ট্যাক্স, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির দহনের মাধ্যমে কিন্তু নির্গত হয়। উদ্দেশ্য, জীবাশ্ম জ্বালানির দাম
বাড়িয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এই কার্বন ট্যাক্স চালু করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ বাতাসে ভাসমান বস্তু কণা মানুষের শরীরে কি প্রভাব ফেলতে পারে। দেখো মানুষের শরীরে ক্যান্সার, হৃদরোগ, ত্বকের বিভিন্ন রোগ, হাঁপানি, মেনলি হাঁপানি হতে পারে, মেনলি ফুসফুসের বিভিন্ন রোগ, রোগ সহ অনেক রোগের অন্যতম কিন্তু প্রধান কারণ হলো এই বাতাসের যে ভাসমান ধূলিকণা। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ সহনযোগ্য উন্নয়নের মূল কথাটি কি। দেখো সহনযোগ্য উন্নয়ন বা টেকসই উন্নয়নের মূল কথা হলো বা টেকসই জায়গায় সুস্থায়ী, এখানে বলতে পারো সুস্থায়ী। দেখো এই সুস্থায়ী দেখো উন্নয়নের মূল কথা হলো বর্তমান উন্নয়ন ভবিষ্যতের উন্নয়নের বাধা না হয়ে তাকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ বর্তমানের চাহিদা মানে ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের চাহিদা মিটিয়ে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু এগোনো যায়, সেটি হলো সহনযোগ্য উন্নয়ন। দেখো এতে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিকগত চাহিদার ভারসাম্য বজায় থাকে, মানে ব্যালেন্স বজায় থাকে। এরপরে অথবা উন্নয়নের যে কোনো দুটি সূচকের নাম কি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে, এরপর রয়েছে দেখো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে, এই দুটো বললাম। এরপরে এজেন্ডা 21, এই এজেন্ডা 21 কি দেখো এজেন্ডা বা এজেন্ডা তোমরা যা বলো, এজেন্ডা বা এজেন্ডা 21 হলো পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুস্থায়ী উন্নয়ন সাধন করার জন্য জাতিসংঘের একটি কর্ম পরিকল্পনা। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের কত 8, কোন বিধি গ্রহণের ফলে শিল্প সংস্থাগুলি পরিবেশ সুরক্ষার বিষয় দায়বদ্ধ থাকে। এই কোশ্চেনটি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে তোমরা জানিয়ে দিও। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19-এ বলা হয়েছে WCED এর সম্পূর্ণ রূপ কি। দেখো ডাব্লিউ তে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট, ডাব্লুতে ওয়ার্ল্ড, সিতে রয়েছে কমিশন, অন ইতে রয়েছে এনভায়রনমেন্ট, তারপরে অ্যান্ড কিন্তু এক্সট্রা ডেভেলপমেন্ট, তারপরে অন আর এদিকে রয়েছে অ্যান্ড, এই দুটো কিন্তু এক্সট্রা। এরপরে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী অথবাদে রয়েছে মানব জীবনের সমৃদ্ধির জন্য জিনিসপত্র প্রয়োজনীয়, কিন্তু জনকল্যাণ বৃদ্ধিতে দ্রব্য সামগ্রীর কার্যকারিতা নির্ভর করে সমাজ ও তার প্রতিষ্ঠা সময়ের উপর। কার উক্তি এটা আমার জানা নেই, এক্সট্রিমলি সরি, তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের জানা থাকলে অবশ্যই বলো, কিন্তু এই কোশ্চেনটি আমার কিন্তু জানা নেই। এর উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা এই ভিডিও দেখছে বা দেখবে তারাও কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ বলা হয়েছে নিবিড় কৃষিতে কোন শস্যের চাষ সব থেকে বেশি হয়। উত্তর কিন্তু হবে দেখো ধান। নিবিড় কৃষিতে প্রধান ফসল কিন্তু ধান। ধানের পরে দেখো তোমাদের পাট হয়, তারপর আখ হয়, কিন্তু মেনলি কিন্তু ধান। আর ব্যাপক কৃষি বা ব্যাপক কৃষি যদি বলে বা বাণিজ্যিক কৃষি তখন কিন্তু গম হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে, ইভিএস পরিবেশবিদ্যা রয়েছে, ইতিহাস রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, এই ধরনের পিডিএফ তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে সাজেশন এমসিকিউ এসসিকিউ উত্তর সহ পেয়ে যাবে। সেই সঙ্গে টেস্ট পেপার এবিটিএ WBS এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। জিওগ্রাফি যাদের আছে তারা কিন্তু 165 তারা পেমেন্ট করবে। আর পরিবেশ যাদের তোমাদের পরিবেশ ব্যাপার বললাম 165, আর তোমাদের ইতিহাস যাদের রয়েছে তারা কিন্তু 135 তাদের পেমেন্ট করতে হবে। আর পল সায়েন্সের জন্য কিন্তু সেম 135 পেমেন্ট করতে হবে। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের অথবা দিয়ে ভার্মি কম্পোস্ট কাকে বলে। এই কোশ্চেনটি দেখো কেঁচো দ্বারা জৈব অপচনযোগ্য বজ্র পচানোর প্রক্রিয়া ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। মানে বিভিন্ন যে সমস্ত জৈব পদার্থ থাকে সেগুলো কেঁচোর দ্বারা যখন পচিয়ে সেগুলো এক ধরনের সার তৈরি করে এক ধরনের জৈব সার, এখানে বলতে পারো এক ধরনের জৈব সার তৈরি করে। ঠিক আছে, তো জৈব সার তৈরি করে সেটি ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। ওকে, তো দেখো এরপরে রয়েছে তোমাদের 11-তে বলা হয়েছে একটি ফাঙ্গিসাইডের নাম লেখো। দেখো উত্তর কিন্তু হবে ক্লোরোলো, দেখো থানোলিন। তোমরা কিন্তু বারবার বানানটি লিখতে হবে, বুঝতেই পারছো তোমাদের দাঁত কিন্তু পুরো ভেঙে যাবে। বোঝা গেল। দেখো কার্বক্সিন, এটা হবে কার্বক্সিন। ওকে, তো তোমাদের রয়েছে এটি। এরপরে রয়েছে ডেড হার্ট কাকে বলে। দেখো এই ডেড হার্ট কাকে বলে। দেখো ধানের মাজরা পোকা, তোমরা জানো ধান যখন হয় তখন ধানের মাঝখান দিয়ে কিন্তু একটি শীষ হয়, সেই ধানের শীষ কিন্তু কেটে দেয় এক ধরনের পোকা। তো দেখো ধানের মাজরা পোকা ক্রিয়া অবস্থায়
দেখো ধান গাছের কাণ্ডের ভেতর ভেতর খেতে শুরু করে এবং ডিগ পাতার গোড়া ডিগ পাতার গোড়া পর্যন্ত খেয়ে ফেলে, ফলে ডিগ পাতা মরে যায়, মানে এই ধানের শীষ এটি মরে যায়, যাকে ডেড হার্ট বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। দেখো আমরা জানি ধান গবেষণা কিন্তু রয়েছে ফিলিপাইন্সের ম্যানিলায়, ফিলিপাইন্সের ম্যানিলায় কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। ওকে, আর আমাদের ভারতে তোমরা জানো তো উড়িষ্যা রয়েছে, কটকে রয়েছে। আর কিন্তু আন্তর্জাতিক বললে কিন্তু ফিলিপাইন্সের ম্যানিলায়, কিন্তু এখানে বলেছে গম, কিন্তু গমের কিন্তু প্রকৃতপক্ষে দেখো গমের কিন্তু আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র নেই। তারপরে বলবো তোমরা লিখবে কিন্তু দেখো তোমরা লিখবে মেক্সিকো, ঠিক আছে। আন্তর্জাতিক ধান গবেষণা কিন্তু গম গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে মেক্সিকো। এরপরে রয়েছে তোমাদের 13 জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও। দেখো উত্তর কিন্তু রোটেনন রয়েছে, নিকোটিন রয়েছে, পাইথ্রিন রয়েছে, এগুলো। এরপরে রয়েছে তোমাদের 14 ভারতবর্ষের সর্ববৃহৎ বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি। কন্ট্রোভার্সি কোশ্চেন, দেখো এটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন। তো কি বলবে এটি কিন্তু তোমাদের দেখো মান্নার উপসাগর সংরক্ষিত জীবমণ্ডল হলো ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল। তার মানে বৃহত্তম জীবমণ্ডল সংরক্ষণ হলো মান্নার উপসাগর। ওকে, মান্নার উপসাগর। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন জায়গায় তোমরা পাবে গালফ অফ কচ্ছ, মানে গুজরাটের কচ্ছ। তোমরা কিন্তু লিখে দেবে মতান্তরে, এখানে পরীক্ষার সময় ব্র্যাকেটে লিখে দেবে মতান্তরে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে নীলগিরি, কিন্তু নীলগিরি কিন্তু হবে না। তার কারণ দেখো নীলগিরি হলো ভারতবর্ষের প্রাচীনতম একদম প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, জীবমণ্ডল সংরক্ষিত জীবমণ্ডল সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি, কিন্তু বৃহত্তম বললে তোমরা বলবে মান্নার উপসাগর। আর তোমরা সঙ্গে করে দেবে কি, ব্র্যাকেটে করে দেবে গালফ অফ কচ্ছ, মানে কচ্ছ উপসাগর। এটার বাংলা হলো কচ্ছ উপসাগর, ঠিক আছে, গুজরাটে রয়েছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 বলা হয়েছে ভারতের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কত খ্রিস্টাব্দে চালু হয়। 1974 খ্রিস্টাব্দে। এরপরে হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ, তোমরা জানো জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, তার কারণ নোংরা জলগুলোকে দূষিত জলগুলোকে শোষণ করে জলাভূমি, তাই জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বা ন্যাচারাল কিডনি বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 16 দেখো ভারতবর্ষের কোন প্রদেশে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। বিশেষ করে একশৃঙ্গ গন্ডার দেখা যায় অসমে। এছাড়াও ভারতের কাজিরাঙ্গা অভয়ারণ্য কিন্তু গন্ডার দেখা যায়, মানে বাংলাতেও দেখা যায়, একশৃঙ্গ গন্ডার বাংলাতেও দেখা যায়, আর অন্যদিকে অসমে অবশ্যই দেখা যায়। এরপরে দেখো তোমাদের বলে দিচ্ছি এই যে পিডিএফ এর ফ্রন্ট পেজ তোমাদের ইভিএস এর যত্ন সহকারে তোমাদের এই পিডিএফ তৈরি করা হয়েছে। সঙ্গে তোমাদের রয়েছে এমসিকিউ, প্রথমেই বলেছিলাম, প্লাস এসিকিউ রয়েছে, সেই সঙ্গে তোমাদের রয়েছে ব্রড কোয়েশ্চেন। সবগুলো কিন্তু উত্তর, সবগুলো কিন্তু ভিভিআই দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ আর কি, ট্রিপল স্টার দেওয়া আছে, কোনো টেনশন করতে হবে না তোমাদের। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম ভূগোল, পরিবেশবিদ্যা, ইতিহাস, তারপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, এগুলো সম্পূর্ণ পিডিএফ এবিটি টেস্ট পেপারে সম্পূর্ণ, আর ডাব্লিউবিএসসি এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কমেন্ট করলে আমি তোমাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো, আর অবশ্যই তোমাদের কিন্তু ফাইনাল একটি সাজেশন দেবো। ইয়েস, তোমাদের কিন্তু পরিবেশবিদ্যার ফাইনাল একটি সাজেশন দেবো, তার কাজ চলছে, অবশ্যই একটু সময় লাগবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কমেন্ট করো, তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিও। বাকি পেজগুলো তোমাদের রয়ে যাবো, মানে বাকি পেজগুলো তোমাদের করিয়ে দেবো। আর সেই সঙ্গে ডাব্লিউবিএসসি টেস্ট পেপারে কিন্তু 6টি সেট করানো হয়ে গেছে, ওগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। বাকি যেই ইন্টার স্কুলগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো আমি করিয়ে দেবো। ভালো থেকো, থ্যাংক ইউ।